আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। অবশেষে ক্ষমতায় চলে এসছে বিএনপি, কোটি মানুষের প্রিয় দল বিএনপি। যারা মনে করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর ঠিক আগের মতোই তারা আওয়ামী চরিত্র উন্মোচন করবেন, তারা ইতিমধ্যে মাঠে নেমে গেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী মতের উপর হামলা শুরু করেছে। এখন পর্যন্ত বেশ কজন প্রাণ হারিয়েছে। সুবর্ণচরের মতো হাতিয়াতে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ বিএনপি তার আনন্দ উৎসব যখন পালন করবে, ঠিক সেই সময় শোকের খবর চলে এসছে। এই দলটিকে আওয়ামী রূপে ফিরিয়ে নিতে চায় কিছু দুষ্কৃতিকারী। এ ব্যাপারে তারেক রহমান কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বেশ কজনকে দল থেকে বহিষ্কার করেছেন। তারেক রহমান তার প্রতিনিধিদের অর্থাৎ দলীয় এমপিদের বলে দিয়েছেন প্রত্যেকটি জায়গা যেন শান্ত থাকে, কোনো প্রকার সন্ত্রাস তিনি গ্রহণ করবেন না। অর্থাৎ যে বিএনপি নেতাকর্মীরা মনে করেছিলেন তার দল ক্ষমতায় আসলে দখলদারিত্ব চালাবেন, লুটপাট করবেন, চাঁদাবাজি শুরু করবেন, তাদের জন্য দুঃসংবাদ আসছে। তারেক রহমান জিরো টলারেন্স নিতে যাচ্ছেন, কাউকে ছাড় দেবেন না। বিএনপির বেশ কজন সিনিয়র নেতা জানিয়েছেন এ ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায় থেকে চলে এসেছে। এখন পর্যন্ত সারা দেশে মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা দাঁড়িপাল্লা বা এনসিপিতে ভোট দেওয়ার জন্য যাদের উপর মারধর করা হয়েছে, তাদের সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বিরোধী দলগুলো এবং তারা এগুলো নিয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। পাশাপাশি আগামী 16 তারিখ তারা বিক্ষোভ আন্দোলন শুরু করছে। দর্শক, মোদ্দা কথা হলো বিএনপিকে আবারও বিতর্কিত করে ফেলছে তার দলের ভেতরে থাকা কিছু দুষ্কৃতিকারী, যারা দল নন, যারা চিন্তা করে তার আধিপত্য, ক্ষমতা আর অর্থ। এরা কোনো দলের নন, এরা আওয়ামী লীগও ছিল, বিএনপিতেও ছিল। এরা দলটাকে পুঁজি করে পুরো দলটার ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট করেন। এদেরকে দমন করা এখন তারেক রহমানের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে। প্রিয় দর্শক, জামাত ইসলামের জন্য কিছু সুখবর হলো, জামাত ইসলাম ইসিতে গেছে, তারা আরো 30 থেকে 32টা আসনের ব্যাপারে নালিশ জানিয়েছে। এগুলো ফেরত পাওয়ার জন্য ইসির কাছে তারা আবেদন করেছে। সেখানে ভোটে যে কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম অভিযোগ এসছে, সেই ব্যাপারে সকল তথ্য উপাত্ত নিয়ে জামাতের হামিদুর রহমান আজাদ সহ সিনিয়র একটি গ্রুপ হাজির হয়েছে, সঙ্গে এনসিপি নেতারাও ছিলেন। সেখানে তারা উল্লেখযোগ্য 32টি আসনে ভোট পুনর্গণনার জন্য আবেদন জানিয়েছেন। তারা বলছেন, মানে জামাত প্রেস কনফারেন্স করে বলছেন যে নির্বাচনের ফলাফল গণনায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে দেখা গেছে কোথাও কোথাও হঠাৎ গণনা বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও প্রিজাইডিং অফিসারের সিগনেচার দেওয়া হয়নি, কোথাও কোথাও এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি, কোথাও কোথাও ওভার রাইটিং হয়েছে, কাটা ছেঁড়া হয়েছে। তিনি বলছেন ফল গণনা শেষ, রিপোর্ট হাতে আসার পরও কোথাও কোথাও তাদের 11 দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য রিপোর্ট স্টপ করা হয়েছে এবং নেপথ্যে সেগুলো কাটছাট করে বিরোধী মতের মানে 11 দলীয় জোটের ভোটকে কমিয়ে কাটাছেঁড়া করে বিএনপির ভোট বাড়িয়ে তাদের বিজয়ী করা হয়েছে। এরকম 32টি আসন সিলেক্ট তারা করেছে এবং তার সকল তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছে নির্বাচন কমিশনে। এবং আরো বলেছেন যে তাদের প্রত্যেকটা প্রার্থী যখন এই কারচুপির অভিযোগ তুলতে প্রথম তাদের প্রিজাইডিং অফিসারের কাছে গেছেন, তখন তারা বলছেন এটা রিটার্নিং অফিসারের দায়িত্ব। রিটার্নিং অফিসারের কাছে যখন গেছেন তারা বলছেন এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের কাছে যখন গেছেন তারা বলছেন এটি ওই প্রিজাইডিং আর রিটার্নিং এর দায়িত্ব। অর্থাৎ পুরো বিষয়টি একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি জামাত বলছে নির্বাচন কমিশন এই পাতানো খেলাটি খেলেছে, কারণ তারা 12 তারিখের নির্বাচনের গ্রেজেট 13 তারিখে প্রকাশ করে দিয়েছে, যাতে করে কোনো প্রকার অনাপত্তি কেউ হাজির করতে না পারে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল। কে বলছে? জামাত ইসলাম। কারণ হলো যে নির্বাচনের জয়ের একদিনের মধ্যেই গ্রেজেট প্রকাশ অস্বাভাবিক ঘটনা। তো জামাত বলছে যদি ইসি তাদের আবেদন গ্রহণ না করে
তাহলে তারা উচ্চ আদালতে যাবে। ঠিক এই বিষয়গুলো তারা হাজির করেছে এবং সারা দেশে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে এটার দমনে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে, বিএনপির কাছে আবেদন জানিয়েছে, পাশাপাশি 16 তারিখ থেকে তারা আবার মাঠে নামার ঘোষণা দিয়েছে। দর্শক, কয়েকটি বিষয় আসছে এখন হাজির, যে যে শিরোনামটি দেখে আপনার আমার সংবাদে প্রবেশ করেছেন সেটা হলো বিএনপির সামনে কঠিন বিপদ। বিপদটি কি? বিগত 54 বছর যেই আদলে বাংলাদেশ চলেছে এবার সেই আদলে চলবে না। এবার বাংলাদেশে সংযুক্ত হয়েছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, অর্থাৎ ভারতের ভাষায় যদি বলি লোকসভা, রাজ্যসভা, যদি পাকিস্তানের ভাষায় বলি ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেট। এতে করে পূর্বের প্রধানমন্ত্রীরা যেমন রাষ্ট্রের আসমান সমান অধিকার বা কি বলবো ক্ষমতা পেতেন, এটি এবার পাবেন না। এবার শক্তিশালী বিরোধী দলের ভূমিকা থাকবে, অর্থাৎ বিরোধী দল এবার সরকারকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে পারবে না, দেওয়ার সুযোগও থাকবে না, এবং সরকার চাইলেই সবকিছু করতে পারবে না। এখানে বিরোধী দলের সম্মতি বা ইচ্ছার প্রয়োজন থাকবে। বাংলাদেশে যে সংখ্যক আসন বিএনপি এবার পেয়েছে 200-র অধিক, এই 200-র অধিক আসন পেলেও জামাত যদি 80-র মধ্যেও আটকে থাকে, ভোট পার্সেন্টেজে ব্যবধান খুবই কম, 44-46-এর মধ্যে। এতে করে জুলাই সনদ অনুযায়ী জামাত ইসলাম প্রায় 80-র উপরে আরো নতুন আসন পাবে। এখানে তারা পাবে উচ্চকক্ষে এবং সংরক্ষিত আসন মিলে। তার মানে হলো যে জুলাই সনদটি পাশ হয়েছে, আলী রিয়াজ কর্তৃক যে জুলাই সনদ তৈরি হয়েছে এবং সকল রাজনৈতিক দলের সম্মতিতে সেটি অনুমোদিত হয়েছে এবং গণভোটে হা বিজয়ী হয়েছে। এতে করে চাইলে জামাত ইসলাম আরো 50-এর অধিক, প্রায় 80-র কাছাকাছি, যেটা আমি ধারণা করছি যদি আমার হিসেব ভুল না হয়, ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন, আরো নতুন ব্যক্তিকে উচ্চ কক্ষে পাঠাতে পারছে, সংরক্ষিত আসনে পাঠাতে পারছে। তার মানে হলো ডিপ স্টেটের ইশারায় যাদেরকে পরাজিত করা হয়েছে, কক্সবাজারের হামিদুর রহমান আজাদ কিংবা শিশির মনির কিংবা জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, ওনারা সংসদে যাচ্ছেন। এবং নাসির উদ্দিন পাটোয়ারি, যার জন্য আপনারা অনেকে আক্ষেপ করছেন, যথেষ্ট আনন্দ বিনোদন দিয়েছে এবার নির্বাচনে মির্জা আব্বাসের বিপরীতে দাঁড়িয়ে, এই ছেলেটিকেও বলা হচ্ছে তারা পার্লামেন্টে যেতে পারে। তো যতটুকু বোঝা গেছে যে উচ্চকক্ষে আমাদের আপার লেভেলে জামাতের যারা এবার পরাজিত হয়েছেন, যাদেরকে জামাতের প্রয়োজন, সেখানে জামাত তাদেরকে পাঠাবে। একটু এখানে আপনাদের বোঝাবার স্বার্থে বলি, এই উচ্চকক্ষ নিম্নকক্ষ অনেক হয়তো বুঝতে পারছেন না, আমি সংক্ষেপে বলবো, এটা নিয়ে আমি এক্সপার্ট একটা বিশ্লেষণ রাখবো একদিন। সেটা হলো যারা নির্বাচিত হয়েছেন আপনাদের ভোটে, তারা চলে যাবে আমাদের নিম্ন কক্ষে, সংসদের এমপি যারা, এবং এদের মাধ্যমে এরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সরকারি দলীয় এবং বিরোধী দলের, সেখান থেকে একটা বড় গ্রুপ যাবে উচ্চকক্ষে। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষমতা রাখবেন, অর্থাৎ নিম্ন কক্ষের যে কোনো পাশ হওয়া বিল সেটা উচ্চকক্ষে গেলে তারা সেটার সিগনেচার অথরিটি রাখবেন। এবং বলা হচ্ছে ভারতে যেমন আমরা দেখি লোকসভা, এটা জনগণের ভোটে যারা এমপি নির্বাচিত হন, এরপর দেখা যায় তাদের নির্বাচনের মাধ্যমে রাজ্যসভা তৈরি হয়। আবার পাকিস্তানে আমরা দেখেছি যে ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ এটি প্রত্যেকটি রাজ্যে যে সংসদ নির্বাচন হয় সেখান থেকে নির্বাচিত হয়, তারপর তাদের নির্বাচনের মাধ্যমে তৈরি হয় সিনেট। তো বাংলাদেশের এই উচ্চ কক্ষের ক্ষমতা অসীম থাকবে। ক্ষমতা অসীম মানে অনেক ক্ষমতা থাকবে, একটা ব্যাপার গেল। আবার এই সিস্টেমে বিএনপি যে সিস্টেমে নতুন সরকারে এসছে, এখানে বিরোধী দলের অনেক ক্ষমতা থাকবে। পূর্বের মতো না যে বিরোধী দল হারার পর আর কোনো ক্ষমতা থাকে না, তারা শুধু আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করবেন, এটা হবে না। এবার যেটা হবে সেটা হলো যে কোনো বিল পাশ করতে গেলে বিরোধী দলের সম্মতির প্রয়োজন হবে। বিরোধী দল ছাড়া সরকার দল এককভাবে সবকিছু করতে পারবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগগুলি, সেটা দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগের বিচারপতি নিয়োগ, রাষ্ট্রের যত বড় বড় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ডিপার্টমেন্টগুলো আছে, সেখানে নিয়োগ প্রক্রিয়ায় উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সরকারি দল এবং বিরোধী দলের মতামত লাগবে। তার মানে এককভাবে বিএনপি চাইলেই একেবারে একটা পার্সিয়াল লোককে কোনো গুরুত্বপূর্ণ পদে আর বসাতে পারবে না। সেখানে বসাতে হলে বিরোধী মতের সম্মতি লাগবে। তার মানে
বিএনপির জন্য একটা বড় ধাক্কা হলো, তারা চাইলেই এখন যে কোনো একজন ব্যক্তিকে কোনো গুরুত্বপূর্ণ পদে আর বসাতে পারবে না। দ্বিতীয় যে বিষয়টি হলো, সেটি হলো এই জুলাই সনদ অনুযায়ী একজন ব্যক্তি দুটো টার্ম মানে 5 বছর করে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং একই সঙ্গে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে তিনি আর দলের চেয়ারপারসন থাকবেন না, হয়তো তার পরিবার থেকে বা সিনিয়র কোনো দলের নেতাকে তারেক রহমান এই পদটিতে বসাতে পারবেন। তারপর আমাদের সংসদ যারা এমপি নির্বাচিত হয়েছেন, দেখা যায় অনেক সময় যে এখানে যে কোনো একটি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে সকল এমপি সেটার পক্ষে হা ভোট দেন, না ভোট দেওয়ার সুযোগ ছিল না। এবার সেই সুযোগটি তৈরি হয়েছে, অর্থাৎ যে কোনো দলের, ধরেন বিএনপি একটি সিদ্ধান্ত নিল ভারতের পক্ষে যাবে, তো বিএনপি যারা ডান ব্লকের বা ভারত বিরোধী এমপিরা আছেন, তারা চাইলে সেটার বিপক্ষে ভোট দিতে পারবেন বিরোধী দলের সাথে। এটিও বিএনপির ক্ষমতার ভারসাম্য এনে দেবে। পাশাপাশি আরো অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমি এক্সপার্ট আলোচনার মাধ্যমে তুলে ধরবো, যেহেতু আজকের বিষয় এটি নয় আমার। তারপরে যে বিষয়টি হলো যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে, সংবিধান পরিবর্তন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দুই কক্ষের অনুমতি লাগবে, সরকার এবং বিরোধী মতের অনুমতি লাগবে। এবং জুলাই সনদটি বাস্তবায়ন বা পাশ হওয়ার কারণে 180 দিনের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে বিএনপিকে। এখন পূর্বের মতো আর কোনো সিস্টেম চলবে না, এটি নিঃসন্দেহে সবার জন্য ভালো। আজকে হয়তো বিএনপি মনে করছে এটা আমাদের জন্য মানে আমাদের হাত পা বেঁধে দিয়েছে, বিষয়টা এরকম না। আগামী দিন বিএনপি বিরোধী চেয়ারে যখন বসবে, তখন এটা সফলতা ভোগ করবে। আবার সরকারি দল চাইলেই পূর্বে যা হয়েছে সব করতে পারবে, নিজের মতো চুরি লুটপাট সব করবে, এটা আর সম্ভব হবে না। তারপরে জামাত যে আরো কতগুলো চমক নিয়ে আসছে, ধরেন জামাত তাদের যে 32টা বা 30টা আসনে নতুন করে আবেদন করেছে এবং ভোটকে রিকাউন্টিং এর জন্য, ভোট পুনর্গণনার জন্য, এখান থেকে জামাত 30টা বা 25টা বা 20টা আসন পেলে তাদের সংখ্যা দাঁড়িয়ে যাবে প্রায় 100। আর এখানে যদি জামাত 100টি আসন আবারও পুনরায় পেয়ে যায়, তাহলে জামাতের উচ্চকক্ষে প্রায় বিএনপির কাছাকাছি পাবে। এখন প্রশ্ন করবেন, বিএনপি তো 200-র অধিক সিট পেয়েছে, জামাত তো পেয়েছে 100-র মতো, ধরেন যদি আরো 20টা জামাত পেয়ে থাকে নির্বাচন কমিশনের আবেদনের মাধ্যমে, যদি আরো 20টা 25টা জামাত ফেরত পায়, এখানে এই বিষয়টি কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে ভোটের পার্সেন্টেজ। যদিও বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু জুলাই সনদ যেটি পাশ হয়েছে সেটি বিএনপির নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে বাদ হয়েছে। অর্থাৎ বিএনপি এবং জামাতের ভোটের পার্থক্য, মানে 11 দলীয় জোট বা 12 দলীয় জোটের যে ভোটের পার্থক্য, সেখানে 2 কি 3% ভোটের পার্থক্য, 44-46। তো এতে করে উচ্চকক্ষে যারা যাবেন, প্রায় বিএনপি আর জামাতের সংখ্যা প্রায় কাছাকাছি হয়ে যাবে। তার মানে জামাত চাইলে সেখানে আরো 80-র অধিক প্রার্থীকে নিয়ে যেতে পারবেন। যারা হেরেছেন এখন তাদেরকে পার্লামেন্টে দেখবেন আপনারা। তো এতে করে যে সুবিধাটা হবে জামাত যেটি চাইছে, যে তারা নিম্ন কক্ষে এই আবেদনের মাধ্যমে, মানে 30 জন বা 32 জনের ভোট আবার রিকাউন্টিং এর যে আবেদনটি করেছে, এখান থেকে তারা মিনিমাম 20 জনকে যদি পান, এটা তাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট। এটি একটি খেলা। দ্বিতীয় যে বিষয়টি হলো, মানে এই খেলাটির কারণে তারা উচ্চকক্ষে আরো অনেক কি বলবো প্রতিনিধি পাবে, মানে আমাদের এমপি সাহেবদের পাবে, সংরক্ষিত আসনেও পাবে জামাত। এখানে বিএনপি একক সুবিধা নিতে পারবে না। পাশাপাশি যে বিষয়টি তৈরি হয়েছে, শ্যাডো মিনিস্ট্রি তৈরি করছে, ছায়া মন্ত্রিসভা। এটা আমি বলবো যে বাংলাদেশের উন্নত বিশ্বের একটা নতুন উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে। এই ছায়া সরকার বা ছায়া মিনিস্ট্রি, শ্যাডো মিনিস্ট্রি এবার জামাত তৈরি করতে যাচ্ছে বিএনপির এগেনস্টে। এটা কি আসলে, সংক্ষিপ্ত ভাষণে আপনাদের একটু বুঝাই। আমরা যখন ইংল্যান্ডে ছিলাম, আমরা দেখেছি ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি। এটা ইংল্যান্ডে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া, উন্নত দেশগুলোতে আছে। অর্থাৎ বিএনপি সরকার গঠন করে এটি মন্ত্রিসভা বানাবে। তো এই মন্ত্রিসভার কাজটা কি, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিল পার্লামেন্টে পাশ হবে, সেগুলোকে পাশ করবেন এবং রাষ্ট্রে সেগুলো কি বলবো যে সংসদ থেকে পাশ হওয়া বিষয়গুলো রাষ্ট্রে ইমপ্লিমেন্ট করবে। মন্ত্রীরা সেই বিষয়গুলোকে টেক ওভার করবেন। ধরেন ভারতের সঙ্গে একটি অসামঞ্জস্য বা একটা কালো আইন করতে যাচ্ছে বাংলাদেশ,
বিএনপি করতে যাচ্ছে, একটা উদাহরণ দিয়ে বোঝালাম, যেটা হাসিনা করেছে বিএনপি ঠিক এরকম একটা কাজ করতে যাচ্ছে। এটা বিএনপি পারবে না। কেন? ওই যে বললাম, পার্লামেন্টে ভোটাভুটি হবে, সেখানে আটকে যাবে। যদি বিএনপি তারপরও ভোটাভুটিতে টিকে যায় কোনো কারণে, তাহলে শ্যাডো মিনিস্ট্রি জামাত যেটা তৈরি করবে, সেখান থেকে এই বিলটির আদ্যপান্ত তারা উত্থাপন করবে। আজকে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বলবে, কালকে বিরোধী শিবির থেকে এটার ম্যারিট নিয়ে প্রশ্ন তুলে দিতে পারবে, একদম ব্যাখ্যা দিয়ে। ধরেন অর্থ বিল পাশ হলো, অর্থ বিলে বিএনপি মেগা প্রজেক্টের অনেক বড় বড় লুটপাটের বিষয় উত্থাপন করলো। ধরেন আমি আওয়ামী লীগকেই টেনে বিএনপিকে দিয়ে বুঝিয়েছি, যদিও বিএনপি এরকম কাজ করবে কিনা আমি জানি না, যেটা আওয়ামী লীগ করেছে যদি বিএনপি ভুল করতে চায়। সেখানে এই শ্যাডো মিনিস্ট্রি তারা দেখাবে সরকার এই মেগা প্রজেক্টে কত হাজার টাকা দেখিয়েছে, ধরেন 2000 কোটি টাকা দেখিয়েছে। শ্যাডো মিনিস্ট্রি এই কাজটিকে, ধরেন ভোলা বরিশাল সেতু, এটা লাগবে 2000 কোটি টাকা, কে দেখালো? সরকার। জামাত এনসিপির জোট তারা পরের দিন এটার পুরো বিশ্লেষণ করে তথ্য উপাত্ত এবং বাস্তব ফিল্ড অভিজ্ঞতা হাজির করে তারা দেখাবে না, এটা তৈরি করতে লাগবে মাত্র 1200 কোটি টাকা। তার মানে বিএনপি 800 কোটি টাকা লুটপাটের পরিকল্পনা করেছে, এটা জাতিকে তারা দেখাতে পারবেন। অর্থাৎ আওয়ামী লীগ আমলে বিএনপি বা জামাত তারা ছিল রাজপথে লড়াইয়ের মাঠে। এবার বিএনপির এগেইনস্টে ডাক্তার শফিকুর রহমানের যে নতুন বিরোধী দল, তারা একটা নতুন দিগন্ত বা নতুন চিন্তা নিয়ে হাজির হয়েছে, সেটা হলো শ্যাডো মিনিস্ট্রি, ছায়া মন্ত্রিসভা। এখান থেকে তারা সরকারের প্রতিটি কাজের সমালোচনা করবেন, উপযুক্ততা প্রমাণ করবেন এবং সরকার কোন কাজটি ভুল করছে সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। এতে লাভটা কি আসলে? এখন বলবেন এই ছায়া সরকারের তো কোনো ক্ষমতা নেই, তাদের কথা তো পুলিশ চলবে না, আমলা চলবে না। বিষয়টা সেটা নয়। অর্থাৎ কালকে যে কেউ চাইলেই তার ব্যক্তিগত লাভের জন্য বা লুটপাটের জন্য কোনো মেগা প্রজেক্ট হাতে নেবে, আবার দেশ থেকে সেই টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে, এটি সম্ভবত আর পারবে না। কারণ প্রত্যেকটা কাজের শ্যাডো মিনিস্ট্রির কাজ হবে সেটাকে সমালোচনা করে বা সেটার কি বলবো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তারা উত্থাপন করে হাজির করে ফেলবে এবং কোথায় কোথায় ফাঁক ফোকর থাকবে, কোথায় দুর্নীতির সুযোগ থাকবে, কোথায় দুর্নীতি করবে, এগুলো এই শ্যাডো মিনিস্ট্রি এখন প্রত্যেক দিন জাতির কাছে হাজির করবে। তার মানে বিএনপি চাইলেও বেশি দূর এগোতে পারবে না। এই শ্যাডো মিনিস্ট্রিতে আরেকটা জিনিস লাভ হবে জামাত ইসলামের, সেটা হলো ধরেন বিএনপি 30 জন মন্ত্রী দিল বা 40 জন মন্ত্রী দিল, মন্ত্রী উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী দিল, প্রত্যেকটার এগেইনস্টে জামাত ইসলাম নিজের একটা মন্ত্রিসভা তৈরি করবে। ধরেন বিএনপির আইনমন্ত্রী হলো একজন, তার এগেইনস্টে শ্যাডো মিনিস্ট্রিতে থাকবে ধরেন অ্যাডভোকেট শিশির মনি। বিএনপি আমির খসরুকে অর্থমন্ত্রী দিলেন বা বাণিজ্য মন্ত্রী দিলেন, তার এগেইনস্টে জামাতের জোট থেকে থাকবে একজন বাণিজ্য মন্ত্রী। ধরেন বিএনপি অর্থমন্ত্রী দিল এসআরুল মাহবুবকে, তার এগেইনস্টে জামাত একটা শিক্ষামন্ত্রী দেবে। এরকম প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী দেবে, তার এগেইনস্টে একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেবে। এরা যখনই কোনো কাজ করবে, ওই মিনিস্ট্রির কাজ হবে সেটাকে জাতির কাছে গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য সেটাকে প্রমাণ করে তথ্যপত্র হাজির করা। যার কারণে বিএনপি এই জায়গাটায় অলওয়েজ চাপে থাকবে, শুধু না, তারা সবসময় সঠিক পথ ধরে হাঁটতে হবে। এবং জামাত এর মাধ্যমে আরেকটা কাজ করবে, তারা এই বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারেনি বা বসতে চায়নি বা যেটাই হোক না কেন, কারণ জামাত একসঙ্গে 300 আসনে কখনো প্রার্থী দেয়নি। যার কারণে এবার তারা তাদের জোট সহ 300 আসনে প্রার্থী দিয়ে মানে বেকুব হয়ে গেছে। কারণ এত এজেন্ট বা নির্বাচনের যে অভিজ্ঞতা লাগে, কিভাবে মেকানিজম করতে হয়, কিভাবে নির্বাচন জয় করে আনতে হয়, কারচুপি ঠেকাতে হয়, জাল ভোট ঠেকাতে হয়, জামাতের এই অভিজ্ঞতাটা পারফেক্টলি ছিল না। এবার তারা যে কাজটি করবে, এই 5 বছর তারা আগামীতে ক্ষমতায় বসার পুরো ট্রেনিংটা নেবে। ট্রেনিংটা নেবে কি? তারা শ্যাডো মিনিস্ট্রির মাধ্যমে একটা মন্ত্রিসভা তৈরি করবে। এরাই যদি জামাত কখনো ক্ষমতায় আসে, এরাই হবে সেই পর্যায়ের মন্ত্রীগুলো। তার মানে একটা বিশাল মন্ত্রিসভা ট্রেনিং শুরু হয়ে যাবে জামাতে। 2 নম্বর, জামাত আগামী 5 বছর পর নতুন নির্বাচনের জন্য পুরো বাংলাদেশে তাদের অবস্থাটাকে পাকাপোক্ত করবে এবং বিশ্বের কাছে জামাত তুলে ধরতে পারবে
তারা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যোগ্য কিনা। অর্থাৎ বিএনপি যে কাজগুলো করবে সেই কাজগুলোর সঠিক তথ্যভিত্তিক সমালোচনার মাধ্যমে জামাত তার উপযুক্ততা, তার কি বলবো, যোগ্যতার প্রমাণ দিতে পারবে। যদি জামাত এই কাজটিতে ব্যর্থ হয় তাহলে জামাতকে আরো 5 বছর, মানে আরো 10 বছরের জন্য পেছাতে হবে যে না, আমরা এখনো রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হইনি। তার মানে হলো এই নির্বাচনটির পর যে নতুন সিস্টেমে বাংলাদেশ প্রবেশ করছে, এখানে বিএনপির জন্য চমক হলো বিএনপি একটা পরীক্ষিত বাহিনী পাচ্ছে। পাশাপাশি বিএনপির জন্য লাভটা হলো জামাত বা 11 দলীয় জোট রাস্তায় আগুন জ্বালা ভাঙচুরের রাজনীতি না করে তারা বুদ্ধিভিত্তিক উন্নত বিশ্বের ওয়েস্টমিনিস্টার পদ্ধতির রাজনীতিতে ফিরে যাচ্ছে। আমরা জানমালের নিরাপত্তা পাবো। আমরা হাঙ্গামা, মাঠ ভাঙচুর, লাশ দেখতে চাই না, পুলিশের কাঁদানি গাছ খেতে চাই না। এটা জামাতের একটা ভালো সিদ্ধান্ত যে তারা রাজপথ থেকে এখন বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে চান। তারা গঠনতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে এবং মানুষের স্বাধীনতাকে খর্ব না করে, মানুষের উপর জুলুম না করে, রাজপথে মিছিল মিটিং করে জ্যাম তৈরি না করে, হাসপাতালে রাস্তা বন্ধ না করে তারা বিকল্প পথ খুঁজছেন। এটি নিঃসন্দেহে একটি পজিটিভ দিক। বিএনপিকে মাথায় রাখতে হবে, তাদের অপোজিশন আওয়ামী লীগ না, জামাত। যাদের আছে একদল মেধাবী তরুণ, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এসব মেধাবী তরুণরা আগামী দিনে বিএনপিকে ভালো চ্যালেঞ্জ জানাবে। বিএনপির জন্য আরেকটি সহযোগিতা হবে, সেটি কি, তারা রাজপথে জ্বালাও পোড়াও আর দেখতে চাচ্ছে না। এতে করে আমাদের অর্থনীতির 12টা বাজবে না। আমাদের অর্থনীতি এখন তরতর করে উপরে যাবে এবং বিএনপি একটা শক্তিশালী বিরোধী দলের যৌক্তিক সমালোচনার মুখে পড়ে অনেক বিষয় ঠিক করে আগামীতে সুন্দর বাংলাদেশ পরিচালনার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি প্রায় 18 বছর ইংল্যান্ডে থেকে তারেক রহমান অনেক কিছু শিখেছেন, আর সেই সিস্টেমটাকে জামাত ইসলাম সহযোগিতা করছেন। এবং কেন যেন মনে হয় জামাত এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, আগামী রাষ্ট্রটাকে তারা সুন্দরভাবে তৈরি করতে চাইছেন। আমার এই ধারণা যদি সঠিক হয়, অবশ্যই এই দল দুটোকে একটা সেলুট জানাতে পারি। আমরা রাজপথে হাঙ্গামা, মিছিল মিটির ভাঙচুর চাই না। আমরা চাই প্রত্যেকটি বিষয় টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান হোক। কারণ প্রতি বছর এই দেশটি যতটুকু উন্নত হয়, আমাদের ফরেন রেমিটেন্স বা গার্মেন্টস বা শিল্প বাজারে বিক্রি করে, বিশ্বের কাছে বিক্রি করে, এটা আমরা নিজেরা জ্বালাও পোড়াও করে আবার শেষ করে দেই। এটা যেন আর না হয় বাংলাদেশে। জামাতের উচিত বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করা, আর বিএনপির উচিত জামাতের সহযোগিতা নেয়া। ইতিমধ্যে তারেক রহমান সে ইঙ্গিত দিয়েছেন। তার কালকের বক্তব্য ছিল একটি মাইন্ড ব্লোয়িং বক্তব্য, অসাধারণ বক্তব্য। পাশাপাশি তিনি বিরোধী দুই নেতা ডক্টর শফিক এবং নাহিদ ইসলামের বাসায় যাবেন। এটি একটি নতুন রাজনীতির ধারা। আমরা এই কাজের জন্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এই বিএনপি, ভালোবাসার বিএনপি, সঠিক পথ ধরে হাঁটবে। আল্লাহ হাফিজ।